রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। 2025 সালে রেকর্ড $10 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে পাকিস্তান। 4টি আধুনিক টহল জাহাজ সংগ্রহের দরপত্র প্রকাশ বাংলাদেশের। ভেনেজুয়েলায় পৌঁছেছে ইরানের মহাজোর ড্রোন। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র ঘাঁটিতে হামলার মাধ্যমে সাহসের পরিচয় দিয়েছে সৌদি আরব। 2025 সালে রেকর্ড $6.5 কোটি পর্যটকের তুরস্ক ভ্রমণ, আয় $70 বিলিয়ন। চীনা নাগরিকদের জন্য ভিসা মুক্ত তুরস্ক সফরের অনুমতি। $9 বিলিয়ন মূল্যে 25টি F-15 ফাইটার জেট কিনছে ইসরায়েল। 2025 সালে রেকর্ড $10 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে পাকিস্তান। লিবিয়া, আজারবাইজান, ইরাক ও সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেনায় পাকিস্তান রাতারাতি 2025 সালে এই রেকর্ড স্থাপন করেছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসে পাকিস্তান লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতার বাহিনীর কাছে $5 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করে। এর মধ্যে রয়েছে যে F-17 ফাইটার জেট এবং সুপার মূষক প্রশিক্ষণ বিমান। এর আগে পাকিস্তান চলতি বছর আজারবাইজানের কাছে $4.6 বিলিয়ন ব্যয়ে 40টি যে F-17 ফাইটার জেট বিক্রির চুক্তি করে এবং ইতোমধ্যে প্রথম চালানে 5টি বিমানের ডেলিভারি পেয়েছে আজারবাইজান। বর্তমানে ইরাক ও পাকিস্তান থেকে যে F-17 ফাইটার জেট এবং মিসাইল সিস্টেম কেনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মে মাসের যুদ্ধে ভারতের বিমান ভূপাতিত করার পর বিশ্বের চাহিদা বেড়েছে পাকিস্তানের তৈরি যে F-17 ফাইটার জেটের। 4টি বড় ধরনের আধুনিক টহল জাহাজ সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত 29 ডিসেম্বর দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর। 4টি আধুনিক টহল জাহাজ সংগ্রহের ফলে বাংলাদেশ নৌবাহিনী যেমন শক্তিশালী হবে, তেমনি বঙ্গোপসাগরে বাংলাদেশের মেরিটাইম নিরাপত্তা নিশ্চয়তায়ও ভূমিকা পালন করবে। টহল জাহাজ হলেও এসব রণতরীতে থাকবে বেশ কিছু আধুনিক অস্ত্র সিস্টেম, যা গোপন রাখা হয়েছে দরপত্রে। জাহাজগুলো কোথায় কিভাবে নির্মিত হবে সে বিষয়েও পরিষ্কার করা হয়নি দরপত্রে। তবে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এসব জাহাজ সংগ্রহ করা হলেও বাংলাদেশের কাছে প্রযুক্তি হস্তান্তর করা হবে এবং বাংলাদেশেই এসব জাহাজ নির্মাণ করা হবে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে নিজেরাই আধুনিক টহল জাহাজ নির্মাণ করতে সক্ষম হবে। অপরদিকে বাংলাদেশ আর্মি স্বল্প পাল্লার ও নিচ দিয়ে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেম সংগ্রহ করতে যাচ্ছে। এসব মিসাইল ভূমি এবং রণতরী উভয় প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যাবে। সংগ্রহ করা অন্যান্য নতুন সমরাস্ত্রের মধ্যে থাকবে মডার্ন ডিসপোজেবল অ্যান্টি আর্মার সিস্টেম, ম্যান পোর্টেবল ডিফেন্স সিস্টেম, লেগেসি রকেট লঞ্চার মিউনিশনস, লাইট ওয়েট অ্যান্টি আর্মার ওয়েপন সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মিউনিশনস এবং অ্যান্টি বাংকার মিউনিশনস। ইয়েমেনের হুথি বিরোধী একটি বিদ্রোহী গ্রুপকে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র সরবরাহের ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। একই সাথে ভিডিও প্রকাশ করেছে জাহাজ থেকে অস্ত্র খালাসের সময় মোকাল্লা বন্দরে হামলার ভিডিও। কেবল তাই নয়, সৌদি আরব গোটা বিশ্বের সামনে বলেছে ইয়েমেনে হুথি বিদ্রোহী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা STC-কে অস্ত্র দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এভাবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রকাশ করে দেওয়ার ঘটনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সৌদি আরবের সাহসী আর ব্যতিক্রমী ভূমিকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সৌদি আরব বলেছে ফুজাইরা বন্দর থেকে 2টি অস্ত্র বোঝাই জাহাজ নোঙ্গর করে ইয়েমেনের মোকাল্লা বন্দরে। মোকাল্লা বন্দরটি নিয়ন্ত্রণ করছিল হুথি বিরোধী STC গ্রুপ। এই অস্ত্র পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাহাজ বোঝাই অস্ত্রের মধ্যে রয়েছে 80টি আর্মার্ড ভেহিকেল ও গোলা, যা সৌদি আরবের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সৌদি আরব তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করেছে ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র খালাসের ভিডিও ফুটেজ। সৌদি আরবের মেজর জেনারেল তার্কি আল মালিকি বলেছেন, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের অনুরোধে এই অপারেশন চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইয়েমেনে বিদ্রোহীদের কাছে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র চালানোর উপর সৌদি আরবের হামলার ঘটনা দেশটিতে গৃহযুদ্ধ বন্ধে সহায়ক ভূমিকা পালন করবে। গত মঙ্গলবার মোকাল্লা বন্দরে এ হামলা চালায় সৌদি আরব। বর্তমানে সুদানে কুখ্যাত বিদ্রোহী নেতা হামদান দাগালোর বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত। আর এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সুদানের লাখ লাখ মানুষ হত্যা, হাজার হাজার নারী ধর্ষণ আর সর্বোপরি সুদান দেশটাকে ধ্বংসে সহায়তা করছে। বিনিময়ে সুদানের বিদ্রোহী নেতা হামদান দাগালো স্বর্ণ পাচার করছে সংযুক্ত আরব আমিরাতে।
সুদানের গুরুত্বপূর্ণ সব স্বর্ণখনি অনেক দিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে হামদান দাগালোর বাহিনী। এর আগে সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার বাহিনীকেও অস্ত্র, অর্থ ও জ্বালানি তেল দিয়ে সহায়তা করেছে ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিরুদ্ধে। ইয়েমেনে যদিও হুথি বিদ্রোহী যুদ্ধ শুরু হয়েছিল সৌদি আরবের নেতৃত্বে, কিন্তু সৌদি আরবে যুদ্ধ থেকে সরে আসলেও সংযুক্ত আরব আমিরাত এখনও তলে তলে হুথি আর্মির বিরোধী গ্রুপকে অস্ত্র সহায়তা দিয়ে দেশটিতে অশান্তি সৃষ্টিতে ভূমিকা পালন করছে। সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে গাজায় হামাসের বিরুদ্ধে। $9 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে 25টি F-15 ফাইটার জেট সংগ্রহ করতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কাছে এই অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে। F-15 ফাইটার জেটের নির্মাতা বোয়িং বুধবার এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ। যুক্তরাষ্ট্রের F-15 একটি অল ওয়েদার ফাইটার জেট। এর ইঞ্জিন সংখ্যা 2টি। 1972 সালে এই বিমান প্রথম আকাশে ওড়ে। যুক্তরাষ্ট্র এয়ারফোর্স, জাপান, সৌদি আরব, ইসরায়েল সহ অনেক দেশ ব্যবহার করছে এই বিমান। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 1200 F-15 ফাইটার জেট নির্মাণ ও বিক্রি করেছে। এটি একটি 4th জেনারেশন ফাইটার জেট, তবে এর আধুনিক ভার্সন F-15 EX 4.5 জেনারেশন। গত জুন মাসের যুদ্ধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের কাছে থাকা F-15 ফাইটার জেট। ভেনিজুয়েলায় পৌঁছেছে ইরানের মোহাজের 6S নামক ড্রোন। এটি একটি সার্ভেলেন্স ও রিকগনিশন ড্রোন। একই সাথে রয়েছে এতে গাইডেড মিসাইল সিস্টেম, যা ভূমি ও সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ভেনিজুয়েলায় ইরানি ও ড্রোনের অপারেশন পরিচালনার একটি ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন ম্যাগাজিন। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, ইরানের এই ড্রোন সমস্যায় ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। এর আগে রাশিয়াও এই ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। মোহাজের 6 টানা 12 ঘন্টা অপারেশন পরিচালনা করতে পারে। অস্ত্র বহন ক্ষমতা 250 কেজি, গতি ঘন্টায় 200 কিলোমিটার, 18,000 ফিট উচ্চতায় অবস্থান করতে পারে এটি। চীনা পাসপোর্টধারী সব নাগরিকের জন্য ভিসা ছাড়া তুরস্ক ভ্রমণের অনুমতি দিয়েছে তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ অনুমতিপত্রে স্বাক্ষর করেন। এর ফলে চীনের নাগরিকরা কোনো ধরনের ভিসা ছাড়াই 3 মাসের জন্য তুরস্কে অবস্থান করতে পারবে। 2025 সালের রেকর্ড 6.5 কোটি পর্যটক তুরস্ক ভ্রমণ করেন। এর মাধ্যমে তুরস্কের আয় হয়েছে প্রায় $70 বিলিয়ন। 2024 সালে 5 কোটি 30 লাখ পর্যটক তুরস্ক সফর করেন এবং এর মাধ্যমে দেশটির আয় হয় $62 বিলিয়ন। সবচেয়ে বেশি পর্যটক সফর করেন তুরস্কের ইস্তানবুল ও আন্তালিয়া। পর্যটক আকর্ষণের দিক দিয়ে বিশ্বে তুরস্কের অবস্থান 6ষ্ঠ। শীর্ষে রয়েছে ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, ইটালি ও চীন। 2025 সালে 10 কোটির বেশি মানুষ ফ্রান্স সফর করেছেন। 2024 সালে এই সংখ্যা ছিল 9 কোটি 40 লাখ। ইয়েমেন সংকট নিরসনে দেশটির ভেতরের সব পক্ষের মধ্যে সংলাপই একমাত্র কার্যকর পথ, এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে এক টেলিফোন আলাপে ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দক্ষিণ ইয়েমেনে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আঞ্চলিক সব দেশের প্রতি ইয়েমেনের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান। আরাকচি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে যে ইয়েমেন সংকটের সমাধান কেবলমাত্র সব ইয়েমেনি গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপ বা সামরিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীও এই আলোচনায় ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সহায়ক হবে। ইয়েমেনের ঐক্য অক্ষুণ্ণ থাকবে এবং দেশটিতে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। এই ফোনালাপ এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নতুন করে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের সামরিক উপস্থিতি সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমের নিরাপত্তা ও কার্যকারিতার উপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে ইয়েমেনে অবস্থানরত অবশিষ্ট সন্ত্রাস বিরোধী দলগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এমনভাবে এই প্রত্যাহার করা হবে
যাতে আমিরাতি সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত থাকে। আনাদুল এজেন্সির বরাতে প্রকাশিত ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইউএই 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সদস্য হিসেবে ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থন, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই এবং দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সিরিয়ার জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের জন্য একটি অতিক্রম অযোগ্য রেড লাইন, একথা স্পষ্ট করে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। বুধবার সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সংরক্ষণ একটি দৃঢ় সাংবিধানিক নীতি, যার কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। এই নীতিকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো বক্তব্য, আহ্বান বা কার্যক্রমকে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সর্বোচ্চ জাতীয় স্বার্থ রক্ষায় আইন দৃঢ়ভাবে প্রয়োগ করা হবে এবং রাষ্ট্র এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। একই সঙ্গে মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করে যে সিরিয়ান রাষ্ট্র আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবিধান দ্বারা নিশ্চিত জন অধিকার ও স্বাধীনতাকে সম্মান করে। মত প্রকাশ ও বাক স্বাধীনতা একটি সুরক্ষিত অধিকার হলেও তা অবশ্যই আইনি নির্ধারিত সীমার মধ্যে থেকে চর্চা করতে হবে, যাতে জনস্বার্থ রক্ষা পায় এবং সামাজিক শান্তি বজায় থাকে। বিদ্যমান আইনগুলো এই অধিকারগুলো নিয়ন্ত্রণের জন্য বাধ্যতামূলক বিধি ও প্রক্রিয়া নির্ধারণ করেছে, যার লক্ষ্য নাগরিকদের সুরক্ষা, সরকারি ও বেসরকারি সম্পত্তি রক্ষা এবং এমন কর্মকাণ্ড প্রতিরোধ করা যা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বা জনসেবাকে অচল করে দিতে পারে। এসব নিয়ম লঙ্ঘন করা হলে তা স্পষ্টভাবে আইনের পরিপন্থী বলে গণ্য করা হবে। বিবৃতিতে শান্তিপূর্ণ ও আইনসম্মত মত প্রকাশের সঙ্গে উস্কানি, অপব্যবহার বা সামাজিক শান্তির জন্য হুমকি স্বরূপ কর্মকাণ্ডের মধ্যে একটি স্পষ্ট ও কঠোর পার্থক্য টানা হয়েছে। এতে বলা হয়, সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য, ঘৃণা ভাষণ কিংবা সমাজে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে যে কোনো ধরনের উস্কানি নিষিদ্ধ এবং সিরিয়ান আইনে তা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক ঐক্য ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করে বলে দায়ীদের জবাবদিহি ও বিচারের আওতায় আনা হবে। বিচার মন্ত্রণালয় আরও জানায়, আইন লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কোনো ছাড় দেবে না এবং মর্যাদা, পরিচয় বা উদ্দেশ্য নির্বিশেষে সবার ওপর সমানভাবে আইন প্রয়োগ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য হুমকির মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতির পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে এবং তেহরান যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে আরাকচি এসব কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অবৈধ ও উস্কানিমূলক যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী কেবল পরিমিত আত্মরক্ষামূলক ও প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছিল। আরাকচি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে আবার কোনো লঙ্ঘন ঘটলে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপরই বর্তাবে এবং ইরান এমনভাবে জবাব দেবে যাতে আগ্রাসী পক্ষ গভীর অনুশোচনায় ভোগে। তিনি ট্রাম্পের বক্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন, যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব হুমকির বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানানোর আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ইসরায়েলের পক্ষে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে ওয়াশিংটন দ্বিচারিতার পরিচয় দিয়েছে, যা বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে দুর্বল করেছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের বেপরোয়া সামরিক হুমকির তীব্র নিন্দা জানান এবং বলেন, এটি জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পরও নিরাপত্তা পরিষদের নিরাপত্তা ও নিষ্ক্রিয়তা এক ধরনের দায় মুক্তির পরিবেশ সৃষ্টি করেছে, যা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। ইরান স্পষ্টভাবে জানায়, তার সার্বভৌমত্ব, জনগণ বা গুরুত্বপূর্ণ স্বার্থে আঘাত এলে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার সে দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে। যখন বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, আমরা গাজায় নতুন বছরের জন্য ভয় পাচ্ছি। এই বছরে আমরা যা দেখেছি তা এত অমানবিক
যে ভবিষ্যতের কল্পনা করাও ভয়ঙ্কর। 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু গাজার জীবন এখনও ইসরায়েলের হত্যাযন্ত্র এবং বিশ্বের উদাসীনতার মধ্যে আটকে আছে। মার্চে আমি ভয় প্রকাশ করেছিলাম যে ইসরায়েল হয়তো আরও বাড়িয়ে দিতে পারে তার গণহত্যার চেষ্টা, আর সেটাই ঘটেছে। ইসরায়েল এমন এক মাত্রায় খারাপ আচরণ করেছে যা কল্পনাতেও আসে না। বছরটি শুরু হয় 45 দিনের এক সাময়িক যুদ্ধবিরতির মধ্য দিয়ে, যা আগের 15 মাসের নিরন্তর হত্যাযজ্ঞকে মানসিকভাবে সমাধান করার জন্যও যথেষ্ট ছিল না। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে আমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অন্তার আল আগা ছিল। তাকে দেখে চমকে গিয়েছিলাম। তার রূপ এতই কৃপণ যে হাত বাড়াতেও পারছিল না। তিনি স্ক্যাবিস রুম এর বর্ণনা দিলেন, যেখানে তাদের স্ক্যাবিস সংক্রমণের জন্য রাখা হতো। মার্চে ইসরায়েল আবারও গণহত্যা শুরু করে। একদিনে 400 এর বেশি মানুষ হত্যা করা হয় এবং গাজায় সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এপ্রিল মাসে প্রথম ক্ষুধার লক্ষণ দেখা দেয়। মে মাসে ইসরায়েল আমাকে এবং আমার পরিবারকে পূর্ব খান ইউনিস থেকে জোরপূর্বক উচ্ছেদ করে। মাস শেষে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে খাদ্য বিতরণ নামের আড়ালে নতুন ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়। জুনে আমি নিজে এক খাদ্য বিতরণ কেন্দ্রে গিয়েছিলাম, যেখানে মানুষ আগুনের মতো গরম বালিতে খাদ্যের জন্য ক্রমাগত লড়াই করছিল। জুলাইয়ে আমার বাড়ি এবং পুরো পাড়া ধ্বংস হয়। আগস্টে গাজায় গণভুখের প্রমাণ আসে। সেপ্টেম্বর মাসে আরও বড় উচ্ছেদ আদেশ আসে। হাজার হাজার মানুষ দক্ষিণে স্থানান্তরিত হয়। অক্টোবরের যুদ্ধবিরতি আমাকে কোনো শিথিলতা দেয়নি। নভেম্বরেও ইসরায়েল বোমাবর্ষণ চালিয়ে যায়। ডিসেম্বরের শীত আমাদের তাঁবুতে বন্যা এবং শিশুদের হাইপোথার্মিয়ার মৃত্যু নিয়ে আসে। গাজায় সময় যেন থেমে গেছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একত্রিত। ভবিষ্যৎ অতীতে প্রভাব ফেলে। ধ্বংস হওয়া ভবন এখনই ভেঙে যাচ্ছে বলে মনে হয়। বিশ্বের মানুষ নতুন বছরের আশায় থাকলেও আমরা ভয় পাচ্ছি। আমাদের কাছে নতুন বছরের পরিকল্পনা নেই, কেবল আশা এবং কামনা। আমার একমাত্র নতুন বছরের সংকল্প হতে পারে ঠান্ডা গোসলের অভ্যাস করা, কারণ গ্যাস এবং কাঠের অভাব আমাদের তা সহজ করে দেবে। গাজায় পরিকল্পনার কিছু নেই, তবে কামনার সবই আছে। ইসরায়েলি গণমাধ্যমে 1 সপ্তাহের ব্যবধানে কথিত 2 ইরানি গুপ্তচর গ্রেফতারের খবর শুধু তাৎক্ষণিক শিরোনাম নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি, সামরিক গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে যখন অভিযোগ ওঠে যে এক সন্দেহভাজন ব্যক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কার্যালয়ে কাজ করেছে, একাধিকবার চিফ অফ স্টাফ আয়াল জামিরের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং কিরিয়া সামরিক সদর দপ্তরের নিরাপদ কমান্ড সেন্টারে প্রবেশাধিকার পেয়েছে, তখন বিষয়টি আর বিচ্ছিন্ন গুপ্তচর বৃত্তির ঘটনা হিসেবে দেখা যায় না। এটি পরিণত হয় একটি কাঠামোগত সংকেত হিসেবে, যা দেখায় যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বর্ণনায় দীর্ঘদিন ধরে যে অভেদ্যতার দাবি করা হয়েছে তার ভেতরে গুরুতর ফাটল তৈরি হয়েছে। প্রথমে নজর দেওয়া প্রয়োজন এই গ্রেপ্তারগুলোর সময়কাল ও প্রেক্ষাপটে। 2025 সালে এখন পর্যন্ত কথিত 40 জন ইরানি গুপ্তচর গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শিনবেতের ভাষ্য অনুযায়ী গুপ্তচর বৃত্তির ঘটনা নাকি 1 বছরে 500% বেড়েছে। এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সাফল্য হিসেবে প্রচার করা হচ্ছে, অন্যদিকে তেমনি এই প্রশ্ন তোলে, যদি এত ব্যাপকভাবে গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় থাকে, তবে এতদিন তারা কিভাবে নজর এড়িয়ে কাজ করেছে? এই দ্বৈততা ইসরায়েলি রাষ্ট্রীয় বয়ানের অন্যতম বৈশিষ্ট্য। একদিকে শক্তি ও নিয়ন্ত্রণের দাবি, অন্যদিকে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার স্বীকারোক্তি। রিশন জে লিওনে গ্রেপ্তার হওয়া ভাদিম কুপ্রিয়ানভের ঘটনা আপাত দৃষ্টিতে তুলনামূলক নিম্ন স্তরের মনে হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বাসভবনের আশেপাশে নজরদারি, নির্দিষ্ট স্থানের ভিডিও ধারণ, ছবি পাঠানো এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ, এই ধরনের ঘটনায় দেখায় আধুনিক গুপ্তচর বৃত্তির রূপান্তর। আজকের দিনে গুপ্তচর মানে শুধু কূটনৈতিক কভার বা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট নয়, বরং সাধারণ নাগরিক, ফ্রিল্যান্স কর্মী, প্রযুক্তি ব্যবহারকারী, এমনকি কিশোর বয়সী ব্যক্তিও এই জালে যুক্ত হতে পারে। ড্যাশ ক্যামেরা কেনার নির্দেশ, স্মার্টফোনে ছবি তোলা, মেসেজিং অ্যাপে যোগাযোগ, এসবই কম খরচে উচ্চ কার্যকারিতা সম্পন্ন লো প্রোফাইল অপারেশনকে সম্ভব করে তুলেছে। এই ঘটনাটিকে আরও গুরুতর করে তোলে নাফতালি বেনেটকে ঘিরে সাম্প্রতিক সাইবার ফাঁস। তার টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা প্রথমে হালকাভাবে উড়িয়ে দেওয়া হলেও পরে স্বীকার করতে বাধ্য হয় তার দপ্তর।
হান্দালা নামের একটি প্রো প্যালেস্টাইন গোষ্ঠী হাজার হাজার ফোন নাম্বার, নথি ও বার্তা প্রকাশ করে, যার মধ্যে বিদেশি নেতা, জ্যেষ্ঠ কর্মকর্তা, সাংবাদিক এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি পর্যন্ত ছিলেন। এই তথ্য ফাঁস শুধু ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন নয়, এটি ইসরায়েলের কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাও উন্মোচন করে। তবে সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক অভিযোগটি আসে আইডিএফ প্রধানের কার্যালয় সংক্রান্ত রিপোর্টে। ইসরায়েলের কান নেটওয়ার্কের তথ্য মতে অভিযুক্ত ব্যক্তি আয়েল জামিরের অফিসে রক্ষণাবেক্ষণ কাজে সুবাদে নিয়মিত যাতায়াত করতেন, তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন এবং কিরিয়ার নিরাপদ কমান্ড সেন্টারে প্রবেশাধিকার পান। যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটি ইসরায়েলি সামরিক নিরাপত্তার জন্য এক নজিরবিহীন ধাক্কা। কারণ কিরিয়া শুধু একটি সদর দপ্তর নয়, এটি ইসরায়েলের সামরিক পরিকল্পনা, অপারেশনাল কমান্ড এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। সেখানে অঅনুমোদিত বা শত্রুপক্ষের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির প্রবেশ মানে সম্ভাব্যভাবে সর্বোচ্চ স্তরের গোপন তথ্য ঝুঁকির মুখে পড়া। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, কিভাবে এমন প্রবেশাধিকার সম্ভব হলো? ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের ভেটিং প্রক্রিয়া, নিরাপত্তা ছাড়পত্র এবং অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা বিশ্বের অন্যতম কঠোর। কিন্তু বাস্তবতা হলো, আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা শুধু প্রযুক্তি বা নিয়মের উপর নির্ভর করে না, এটি মানবিক দুর্বলতার সঙ্গেও জড়িত। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক ক্ষোভ, আদর্শগত বিরোধিতা বা ব্যক্তিগত অসন্তোষ, এসবই কাউকে সহযোগিতায় প্রলুব্ধ করতে পারে। ইরানের গোয়েন্দা কৌশলও এখানে উল্লেখযোগ্য। তারা নাকি ছোট অঙ্কের অর্থ, সহজ কাজ এবং ধীরে ধীরে আস্থাভাজন হওয়ার মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তোলে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবের বক্তব্য, ইসরায়েলে হাজার হাজার ইহুদি সহযোগী রয়েছে, ইসরায়েলি সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই দাবির সত্যতা যাচাই করা যদিও কঠিন, তবু এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখা যেতে পারে। এমন বক্তব্য ইসরায়েলি জনগণের মধ্যে অবিশ্বাস, সন্দেহ এবং অভ্যন্তরীণ বিভাজন বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইসরায়েলি নেতৃত্বের জন্য একটি বিব্রতকর বাস্তবতা তুলে ধরে। রাষ্ট্রের ভেতর থেকে যদি এত বড় মাত্রায় তথ্য পাচার সম্ভব হয়, তবে বাহ্যিক হুমকি মোকাবেলার দাবি কতটা বিশ্বাসযোগ্য? ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান নাকি বিভিন্ন উপায়ে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা তথ্য সংগ্রহ করেছে। ঘাঁটি ও সরঞ্জামের তথ্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তার অফিসে অনুপ্রবেশ পর্যন্ত। এটি ইরানের আঞ্চলিক কৌশলকে শক্তিশালী করেছে বলে তাদের ধারণা। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম সমন্বয় করতে ইসরায়েলি সামরিক ধারণা ও প্রতিক্রিয়া জানা অত্যন্ত মূল্যবান। এই পুরো ঘটনা প্রবাহকে বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে দেখতে গেলে গাজা যুদ্ধের পরবর্তী বাস্তবতার সামনে আসে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সংঘাত ইসরায়েলের ভেতরে রাজনৈতিক মেরুকরণ, সরকারের প্রতি আস্থাহীনতা এবং সামাজিক ক্লান্তি বাড়িয়েছে। দীর্ঘযুদ্ধ, রিজার্ভ সেনাদের উপর চাপ, অর্থনৈতিক ক্ষতি এবং আন্তর্জাতিক সমালোচনা, এসব মিলিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিবেশে রাষ্ট্রের প্রতি আনুগত্য দুর্বল হওয়া, ক্ষোভ থেকে সহযোগিতায় জড়ানো বা অর্থের লোভে তথ্য পাচার, এসব ঝুঁকি বেড়ে যায়। ইসরায়েল সরকার এই ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। ইজি মানি হেভি প্রাইস, এই স্লোগান নিজে অনেক কিছু বলে দেয়। এটি স্বীকার করে নেয় যে অনেকেই সহজ টাকার প্রলোভনে পড়ে সহযোগিতা করছে, কিন্তু একই সঙ্গে এটি ভয় দেখানোর কৌশলও। আইনি শাস্তি, সামাজিক লজ্জা এবং রাষ্ট্রীয় নজরদারির কথা মনে করিয়ে দেয়া। প্রশ্ন হলো, এই প্রচারণা কি মূল সমস্যার সমাধান করবে নাকি শুধু উপসর্গ সামাল দেওয়ার চেষ্টা? যদি মানুষের মধ্যে রাজনৈতিক ক্ষোভ, সামাজিক বৈষম্য এবং আস্থাহীনতা বাড়তেই থাকে, তবে কেবল বিজ্ঞাপন দিয়ে গুপ্তচর বৃত্তি ঠেকানো কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মিডিয়া ও বয়ানের রাজনীতি। ইসরায়েলি গণমাধ্যমে এসব গ্রেপ্তারের খবর যেভাবে প্রচারিত হচ্ছে, তাতে একদিকে ইরানকে সর্বব্যাপী হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতাকে সতর্কতা সাফল্য হিসেবে ঘুরিয়ে বলা হচ্ছে। প্রতিটি গ্রেপ্তারকে প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে যে শিনবেদ সক্রিয় ও সফল। কিন্তু একই সঙ্গে প্রশ্ন থাকে, যারা ধরা পড়েছে তারা ধরা পড়ার আগ পর্যন্ত কতটা ক্ষতি করেছে? এই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া কঠিন, কারণ গোয়েন্দা জগতে ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয় না। তবে কিরিয়ার কমান্ড সেন্টারে প্রবেশাধিকার পাওয়া একজন সন্দেহভাজনের সম্ভাব্য তথ্য প্রবাহ কল্পনা করলেই বোঝা যায় ঝুঁকির মাত্রা কতটা বড়। এমনকি যদি সে সরাসরি নথি পাচার না করে, তবু রুটিন, নিরাপত্তা প্রোটোকল, কর্মকর্তা ও সময়সূচি সম্পর্কিত জ্ঞানও শত্রুপক্ষের জন্য অমূল্য হতে পারে। ইরান আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগে নীরব থেকেছে। এই নীরবতাও কৌশলগত। একদিকে এটি দায় এড়ানোর সুযোগ দেয়, অন্য
অন্যদিকে ইসরায়েলের ভেতরে সন্দেহ ও আতঙ্ক জিয়ে রাখে। মনস্তাত্ত্বিক যুদ্ধে কখনো কখনো নীরবতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। সবশেষে বলা যায়, এই কথিত গুপ্তচর গ্রেফতারগুলো শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্বের আরেকটি অধ্যায় নয়, এটি আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা চ্যালেঞ্জের প্রতিচ্ছবি। প্রযুক্তি নির্ভর সমাজে যেখানে তথ্যই শক্তি, সেখানে অভ্যন্তরীণ দুর্বলতা সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে। ইসরায়েলের জন্য এটি একটি সতর্ক সংকেত। শুধু বাহ্যিক শত্রু নয়, বরং নিজের সমাজ, রাজনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ভেতরের ফাটলগুলো সমান গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে। নইলে ভবিষ্যতে এমন দ্বিতীয় বা চতুর্থ গ্রেফতার আর চমক জাগাবে না, বরং তা হয়ে উঠবে একটি স্বাভাবিক কিন্তু বিপজ্জনক বাস্তবতা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।